সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি আসিফ টিপু এবং আমি সারা মেহজাবিন। জাতীয় রাজস্ব বোর্ডে অস্থিরতা কাটছে না। চেয়ারম্যানের অপসারণ ছাড়া আলোচনার পথ খোলা নেই। লাগাতার কমপ্লিট শাটডাউনের কর্মসূচি চলবে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আন্দোলনকারীরা বলেন, গণমাধ্যমে আলোচনার আহ্বান জানানোর কথা শুনেছেন তারা, তবে সরাসরি তাদের ডাকা হয়নি। কমপ্লিট শাটডাউনে অচল জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। শনিবার সকাল থেকে এই কর্মসূচি করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। মার্চ টু এনবিআর কর্মসূচি ছিল আন্দোলনকারীদের। এই ডাকে সাড়া দিয়ে ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে কর, কাস্টমস ও ভ্যাট অফিসের কর্মকর্তা কর্মচারীরা এসে সমবেত হন রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবন ও আশপাশের এলাকায়। সকাল 10:30টার পর এনবিআর ভবন অবরুদ্ধ করে ফেলে আইন শৃঙ্খলা বাহিনী। চেয়ারম্যানের অপসারণ সহ বিভিন্ন দাবিতে এই আন্দোলন। সম্প্রতি সংকট নিরসনে আগামী 1 জুলাই আলোচনার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দেয় অর্থ মন্ত্রণালয়। তবে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা বলেন, তাদের সরাসরি ডাকা হয়নি। আলোচনার সদিচ্ছা থাকলে শনিবারের এই কমপ্লিট শাটডাউনের মাঝখানে ডাকা যেত। এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমানের অপসারণ না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে। এনবিআর চেয়ারম্যানের অপসারণ ব্যতীত কোনো ধরনের আলোচনার পথ খুলবে না। ব্যবসায়ীদের অভিযোগ, আন্দোলনের কারণে তারা জিম্মি হয়ে পড়েছেন। এ বিষয়ে নিউজ 24-কে ঐক্য পরিষদের সভাপতি জানান, আলোচনার সুযোগ রয়েছে। আমরা তো বিজনেস কমিউনিটির প্রতিপক্ষ নই, আমরা বিজনেস কমিউনিটির সহযোগী এবং আমরা চাই বিজনেস কমিউনিটি তাদের বিজনেসটা প্রপারলি রান করুক। কিন্তু আমাদের যদি কর্মপরিবেশ প্রপারলি দেয়া না হয় এবং আমাদেরকে যদি আমাদের ভবিষ্যৎ যদি সিকিউর করা না হয়, তাহলে তো আমরা যথাযথভাবে কাজ করতে পারবো না, প্রপারলি সার্ভিস দিতে পারবো না। আমরা সবসময় বলে আসছি আমরা আলোচনায় যেতে চাই, আলোচনা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদেরকে কখনোই আলোচনায় ডাকা হয় নাই, ইভেন এখন পর্যন্ত না। আন্দোলনকারীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের লাগাতার কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চলবে। আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া বন্ধ রাখা হবে রপ্তানি সহ এনবিআর এর সব সেবা। আল-মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। এনবিআর অস্থিরতায় এক ধরনের জিম্মি দশা দেখা দিয়েছে বলছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে অপূরণীয় ক্ষতির মুখে পড়বে দেশের আমদানি রপ্তানি। কাস্টমস বন্ধ থাকলে প্রতিদিনের সম্ভাব্য ক্ষতি 2,500 কোটি টাকার বেশি। তবে এনবিআরে যৌক্তিক সংস্কারের পক্ষে তারা। শনিবার যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। শিল্পে চলমান গ্যাস সংকট, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, টালমাটাল বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি সহ নানা কারণে এমনিতেই কঠিন ঝুঁকির মধ্যে দেশের আমদানি রপ্তানি। তার উপর জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের আন্দোলন নতুন করে ঝুঁকিতে ফেলছে ব্যবসা বাণিজ্যে। শনিবার রাজধানীর একটি হোটেলে বর্তমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসে বিভিন্ন শঙ্কার কথা তুলে ধরলেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। আজকে থেকে জাতীয় রাজস্ব বোর্ডের অন্তর্ভুক্ত সকল দপ্তর সমূহের কর্মকর্তা কর্মচারীগণ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এই সময় উক্ত দপ্তর সমূহের কার্যক্রম বন্ধ হলে তা আমদানি ও রপ্তানিকারকদের উপর বিপর্যয় নিয়ে আসবে। ব্যবসায়ীরা বলেন, যুদ্ধ ছাড়া একটি দেশের কাস্টমস এভাবে বন্ধ হতে পারে না। এর মাধ্যমে ব্যবসায়ীদের জিম্মি করা হচ্ছে। আমাদের রেলওয়ে এক্সপোর্ট হয় 40 বিলিয়ন এবং ইম্পোর্ট রাফলি 25 বিলিয়ন। তো 65 বিলিয়ন হচ্ছে ট্রানজাকশন। এটাকে যদি আপনি কর্মদিবস দিয়ে ভাগ করেন 300 দিন, তো রাফলি প্রতিদিন হলো 2,500 থেকে 2,600 কোটি টাকার মতো। এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে। আজকে যেটা আপনারা লক্ষ্য করছেন এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। এনবিআর এর যৌক্তিক সংস্কার চান ব্যবসায়ীরাও। জানান, সরকার চাইলে তারা মধ্যস্থতায় এগিয়ে আসবেন। এনবিআর রিফর্ম হওয়া উচিত, এখানে আমাদের পুরোপুরি সমর্থন আছে। চেয়ারম্যানকে রিমুভ করে দিবেন, তাইলে মানে শুধু আমরা আপনার সাথে আলোচনা বসবো। হু আর ইউ টু ডিসাইড? তো কালকে বলবো যে আপনার এই মেম্বার সাহেবকে রিমুভ করেন, পরশুদিন বলবো যে ওই কমিশনার সাহেবকে রিমুভ করেন, তারপরে তার সাবঅর্ডিনেট স্টাফরা তাকে সেটা ডিমান্ড করবে। এটা তো হতে পারে না। এনবিআর এর আন্দোলনে ব্যবসায়ীরা উস্কানি দিচ্ছেন এমন অভিযোগ উড়িয়ে দেন নেতারা। অভিযোগ থাকলে প্রমাণ হাজিরের আহ্বান জানান তারা।
যদি নির্দিষ্ট কোনো ব্যবসায়ী গ্রুপের প্রতি এই অভিযোগ থাকে তাহলে ওনাকে স্পেসিফিকলি বলতে হবে যে কে কোন প্রতিষ্ঠান বা কারা এটার ইন্ধন দিচ্ছে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। আগামী মাসের মধ্যে জুলাই সনদের দাবি সহ 16 দফা ঘোষণাপত্র উত্থাপন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশে এসব দাবি তুলে ধরেছে তারা। দলের প্রধান মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন হতে হবে। সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিতের দাবিও জানান তিনি। ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রথম মহাসমাবেশ 3 দফা দাবিতে শনিবার সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে সমবেত হতে থাকেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় মহাসমাবেশের প্রথম পর্ব। দুপুরে মাঠে জোহরের নামাজ আদায় করে দ্বিতীয় পর্ব শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয় ময়দান। ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে যোগ দেয় জামায়াতে ইসলামী, এনসিপি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। ইসলামী আন্দোলনের 3 দফার সঙ্গে একাত্মতা জানায় তারা। নেতারা বলেন, ঐক্যবদ্ধ থাকলে আর কোনো ফ্যাসিস্ট সামনে দাঁড়াতে পারবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আগামীর বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট কোন নামে কোন ব্যক্তিকে সামনে রেখে কোন দলকে সামনে রেখে এই বাংলাদেশে দাঁড়াতে পারবে না। রাষ্ট্র সংস্কার এবং জন আকাঙ্ক্ষার বাস্তবায়নে সমস্ত রাজনৈতিক দলগুলো জনসমাবেশের মাধ্যমে এই সরকারকে তাদের সমর্থন দেখিয়ে দেবে। আসুন ভেদাভেদ ভিন্নমত পরিহার করে মুসলিম জাতি সত্তা মূল্যবোধ রক্ষার জন্য আল্লাহ তাআলার দ্বীনকে পার্লামেন্টে নিয়ে ন্যায় বিচার, সুশাসন, বৈষম্যহীন এক নতুন সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধ থাকব। পরে বৃষ্টি উপেক্ষা করে মঞ্চে আসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতারা। বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, খুনিদেরকে আর ক্ষমতায় নেবে না। বাংলাদেশের জনগণ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে বাংলাদেশে চাঁদাবাজি করার জন্য নয়, খুন করার জন্য নয়, দেশকে দখল করার জন্য নয়। বিকেলে লাখো ভক্তের অপেক্ষা কাটিয়ে বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বলেন, সংবিধান মেনেই স্বৈরাচার তৈরি হয়েছে, তাই প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন। পিআর মেনে নির্বাচন না হলে দেশে আবার জালিম তৈরি হবে বলেও মন্তব্য করেন তিনি। স্বৈরাচার তৈরির রাস্তা খোলা রাখা যাবে না। সংস্কার না করে নির্বাচন আয়োজন করে দেশকে আবারও আগের অবস্থায় নিয়ে যাওয়া যাবে না। রাষ্ট্রের মূলনীতি সহ সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি নির্বাচনের মতো বিষয় ঐক্যমত্য না হলে গণভোটের আয়োজন করতে হবে। যে দায়িত্ব পালনে শপথ নিয়েছে অন্তর্বর্তী সরকার, সে পথে অবিচল থাকার আহ্বানও জানান তিনি। 1987 সালে প্রতিষ্ঠার পর থেকে এই দেশে ইসলামী খেলাফত কায়েমে আন্দোলন করে আসছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই আন্দোলনে যোগ হয়েছে প্রয়োজনীয় সংস্কার, নির্বাচন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার। বক্তারা বলছেন, তাদের এই দাবি আদায় হওয়া আগ পর্যন্ত আন্দোলন থামবে না। সোহরাওয়ার্দী উদ্যান থেকে মাসুদ সুমন, নিউজ 24। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এবং তা যৌক্তিক সময়ে হতে হবে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে বিএনপি ঘোষিত 36 দিনের কর্মসূচি ঘিরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শনে গিয়ে এই কথা বলেন তিনি। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী অ্যানি বলেন, দেশবাসীর দাবিতেই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি ব্যাপক পরিসরে পালন করবে বিএনপি। এ উপলক্ষে 36 দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। 1 জুলাই বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান। এ উপলক্ষে শনিবার দুপুরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। ফ্যাসিবাদের এক দুর্বিষহ এবং হিংস্র রূপ যাতে সবসময় থাকে, মানুষ যাতে শেখ হাসিনা এবং তার দলকে ভয় করে, সেই রকম একটি কালচার, সংস্কৃতি তিনি নির্মাণ করেছেন। কেউ এমপি হয়ে গেলেন,
কেউ জনপ্রতিনিধি হয়ে সে এলাকার গডফাদার হয়ে গেলেন। শেখ হাসিনার আমলে যেটা হয়েছে, আমরা সেই পরিস্থিতি তৈরি হবে না। নির্বাচন দিতে হবে এবং সেই নির্বাচনটা অবশ্যই যৌক্তিক সময়ের মধ্যেই সেটা দিতে হবে। এদিকে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেন, দেশবাসীর দাবিতে শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে। প্রত্যাশা অনুযায়ী নির্বাচিত হবে জনগণের সরকার। দেশবাসীর দাবি খুব শীঘ্রই শেখ হাসিনার বিচার দৃশ্যমান হবে, দ্রুত কার্যকর হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের সরকার নির্বাচিত হবে। প্রত্যাশার জায়গা থেকে বলতেই পারি, এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হবে। বিগত 16 বছরে যারা গুম, খুন, নির্যাতনের শিকার হয়েছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি তাদের পরিবারের পাশে আছে বলেও জানান দলটির নেতারা। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যবসাকে রাজনীতির বাইরে রাখতে হবে এবং ফ্যাসিস্ট মুক্ত করতে হবে। বাংলাদেশে অর্থনীতি নিয়ে যে সৃজনশীলতা ছিল তা গেল 17 বছরে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে সিলেটের মেন্দিবাগ এলাকার জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে সিলেট বিজনেস ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আরও জানান, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়। এছাড়া বিএনপি জাতীয় নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। ব্যবসায়ীরা যদি কাজ করতে না পারে, অর্থনীতি যদি ফাংশন না করে, ইন্ডাস্ট্রি যদি কাজ করতে না পারে, তাহলে তো কেউ পাবে। শ্রমিকেরও কোনো অবস্থান থাকবে না, আপনার রপ্তানিরও কোনো অবস্থান থাকবে না। মার্কেটে যে চাহিদা, সেই চাহিদা মেটার জন্য কেউ থাকবে। আনুপাতিক হারে ভোট এবং স্থানীয় সরকার নির্বাচনের দাবিকে জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের স্মারক প্রকাশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংস্কার তো আজকেই শেষ হবে না, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এই সংস্কার এমন ভাবে তারা করতে চাচ্ছেন যে সংবিধানে আমরা এমন সংস্কার ঢুকাবো কেউ যেন এই সংস্কার আর বিরুদ্ধ না করতে পারে। সেটা তো বাইবেল নয়, ধর্মগ্রন্থ নয়। আমরা এমন সংস্কার করব যে সংস্কার 10-20 বছর পরে আপনাদের হাত ধরে, নতুন প্রজন্মের হাত ধরে, নতুন চাহিদার ভিত্তিতে আবার সেটা পরিবর্তন হতে হবে। প্রধান উপদেষ্টা ও সিইসির সাক্ষাৎ সৌজন্যমূলক ছিল বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। শনিবার বিকেলে খুলনায় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় সভা হয়। চিফ ইলেকশন কমিশনার আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে একটা সৌজন্য সাক্ষাৎকার দিয়েছেন, এসেছিলেন উনি, যমুনাতে এসেছিলেন এবং এই সাক্ষাৎকারটা ছিল একটা সৌজন্য সাক্ষাৎকার। তো সেই জন্য আর কি ওইখানে এমন ছিল না যে এটা ওপেন করে, উনি আসছেন, ওনারা কথাবার্তা বলেছেন এবং এটা একটা সৌজন্য সাক্ষাৎকার। তো এখানে আসলে যদি এটা এমন যে অফিসিয়াল ওয়ার্কিং মিটিং হতো তাহলে সেটা অন্য বিষয় ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়িয়েছেন সংগঠনটির মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। নানান অনিয়ম, অনৈতিকতা ও বিশৃঙ্খলার অভিযোগ তুলেছেন তিনি। উমামার সঙ্গে একমত পোষণ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের অনেকেই। তারা বলছেন এই প্ল্যাটফর্মটি এখন রাজনৈতিক দলের হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী উমামা ফাতেমা জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন। অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে যেসব ছাত্রী সম্মুখ সারিতে ছিলেন তিনি তাদের অন্যতম। অভ্যুত্থানের পর গত বছরের অক্টোবরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করা হলে উমামা মুখপাত্রের দায়িত্ব পান। তখন তিনি ছাত্র ফেডারেশনের পদ থেকে অব্যাহতি নিয়েছিলেন। গত 28 ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের বড় অংশ যোগ দেন।
কিন্তু উমামা এনসিপিতে যোগ দেননি, সক্রিয় থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। প্ল্যাটফর্মটির সাংগঠনিক কাঠামো আবারও পুনর্গঠিত হতে পারে সেই কমিটিতে শীর্ষ পদ প্রার্থী এমন আলোচনা যখন চলছিল, সে সময় এক দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস দিয়ে শুক্রবার রাতে এই প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি। স্ট্যাটাসে তিনি লেখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় কাউন্সিল হয়েছে, যাদের সাথে আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ। বলেন, জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকে কাজ করার সিদ্ধান্ত নেন, কিন্তু দলীয় লেজুর ও প্রেসক্রিপশন মেনে কাজ করতে হয় বলে অভিযোগ তার। বলেন, স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত। উমামার এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। আমি উমামা ফাতেমার সাথে একমত। এখন এই পর্যায়ে এসে আমি মনে করি না যে ব্যক্তিগতভাবে এই ব্যানারটা এক্সিস্ট করার প্রয়োজন আছে। বৈষম্য বিরোধী ব্যানারটা অ্যাকচুয়ালি একটু বিতর্কিত হয়ে যাচ্ছে। তারা সেটাকে যোগ্য নীতিতে স্থানও আনতে পারেনি এবং তারা নিজেরা পলিটিক্যাল দল করে আলাদাভাবে চলে গেছে। উমামা লেখেন, তার উপর অনলাইন অফলাইনে ভয়াবহ চাপ সৃষ্টি করা হয় এই ব্যানার নিয়ে কাজ না করার জন্য। পুরো বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই এই ব্যানারকে সচল করার চেষ্টা হয়েছিল, কিন্তু পরিস্থিতি আর আগের মতো নেই। পলিটিক্যাল পার্টিজ এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা ছিল তারা কেউই এই ব্যানারটাকে ওন করতেছে না। যে স্টেক হোল্ডাররা ছিল তাদের মতামতের ভিত্তিতে তো তাহলে হয়তো বেটার হতো। সবাই যে ব্যানারে আসছিল সেই ব্যানারের নেতৃত্ব থেকে শুরু করে সবকিছু বিলুপ্ত হয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে যাওয়া এবং তার অভিযোগের বিষয়ে এনসিপি নেতাদের সাথে নিউজ 24 কথা বলার চেষ্টা করেছে, তবে তারা কেউ এ নিয়ে মন্তব্য করতে রাজি হননি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। ঢাকার সড়ক পরিবহন খাতে আসছে নতুনত্ব। রাজধানীতে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে বুয়েট উদ্ভাবিত 3 চাকার ব্যাটারি চালিত রিকশা। শনিবার দুপুরে ডিএনসিসি নগর ভবনে চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেই সঙ্গে সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত রিকশার সংখ্যা এবং এলাকা বেঁধে দিচ্ছে সরকার। প্রথম দফায় নতুন ইলেকট্রিক 3 চাকার ব্যাটারি চালিত রিকশা ছুটবে দক্ষিণ সিটির পল্টন ও ধানমন্ডি আর উত্তরের উত্তরা এলাকায়। তবে আগের মতো নয়, এবার সবকিছুই নিয়মের মধ্যে। এই নতুন বাহনের ডিজাইন করেছে দেশের নামকরা প্রযুক্তি বিদ্যাপীঠ বুয়েট, যাতে থাকবে নতুন প্রযুক্তি এবং নির্ধারিত রুট। এছাড়া প্রতিটি এলাকায় চলবে নির্ধারিত সংখ্যক অনুমোদিত রিকশা। চাঁদাবাজি, হয়রানি, রিকশা আটকের ঘটনা এসব যেন কেবল অতীতের গল্প হয়, সেই চেষ্টাই করছে প্রশাসন। চালকরা যেন হাঁফ ছেড়ে চালাতে পারেন সেটিও নিশ্চিত করার কথা জানালেন স্থানীয় সরকার উপদেষ্টা। পুরো লাইসেন্সিং প্রক্রিয়া, চালকের লাইসেন্স এবং গাড়ির লাইসেন্স, পুরো প্রক্রিয়াটা আমরা অনলাইনে নিয়ে আসছি। আমাদের রিকশা চালকরা যারা এই ট্রানজিশনটা করবেন, এই অ্যাডপশনটা করবেন, তাদের উপরে কোনো বাড়তি চাপ যেন না হয় সেটা নিশ্চিত করতে চাই। এবং রিকশা অ্যাপ নামে আমরা একটা অ্যাপ ইন্ট্রোডিউস করবো এবং একটা ওয়েবসাইট থাকবে, তার মাধ্যমে পুরো প্রক্রিয়াটা হবে। আমাদের রিকশাগুলোতে কিউআর কোড থাকবে। কিউআর কোড দিয়ে এই যে আমাদের ট্রাফিক পুলিশ যে রেগুলেশনসের মধ্যে তাদেরকে আনবে, কিউআর কোডটা স্ক্যান করলে সব ইনফরমেশন চলে আসবে, আমাদের ট্রেনাররা সেটা ইউজ করতে পারবেন। এদিকে ডিএনসিসি প্রশাসক জানালেন, আগস্টের শুরুতে রাস্তায় নামছে এই আধুনিক রিকশা। পাশাপাশি চার্জিং স্টেশন তৈরির কাজও চলছে জোরসোরে। এই প্রস্তুতির একটা ব্যাপার আছে। টার্গেট হচ্ছে আমরা অগাস্ট মাসে প্রথম সপ্তাহ থেকে আমরা এটা মার্কেটে দেওয়া শুরু করবো এবং অগাস্ট মাসের প্রথম থেকেই অন্য যে রিক্সাগুলো এই জোনে থাকবে তাদের চলাচলটা আমরা আস্তে আস্তে রেস্ট্রিক্টেড করবো। নতুন এই ব্যাটারি চালিত রিকশা ঢাকার পরিবহন ব্যবস্থায় কতটা পরিবর্তন আনে সেটি এখন দেখার বিষয়। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা। চট্টগ্রাম বন্দর ইজারা ও রাষ্ট্রবিরোধী করিডোরের পরিকল্পনা অবিলম্বে বাতিল না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বামপন্থী দলগুলো। বামপন্থী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণের ব্যানারে আয়োজিত লং মার্চ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়। চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে না দেওয়া সহ প্রধান 4 দাবিতে রাজধানী থেকে শুরু হওয়া চট্টগ্রাম অভিমুখী লং মার্চ বিকেল 3টায় চট্টগ্রামে পৌঁছায়। চট্টগ্রাম বন্দরের সামনে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এই লং মার্চ। খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। কমিশনারের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারী।
এদিকে একই দাবিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলমকে খুলনা প্রেস ক্লাবের দোতলায় অবরুদ্ধ করে রাখে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে আন্দোলনকারীদের সাথে কথা বলতে রাজি হয়েছেন প্রেস সচিব। খুলনা থেকে মাসুদুর রহমানের তথ্য এবং ছবিতে ডেসক্রিপ্ট। খুলনায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। শনিবার বিকেল ৩টার দিকে মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সামনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে কমিশনারের অপসারণের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। এতে খানজাহান আলী সড়ক সহ আশেপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্র জনতার উপর হামলাকারী পুলিশ সদস্য এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন পুলিশ কমিশনার। এই আন্দোলনটি আসলে কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়, কোনো সামাজিক সংগঠনের আন্দোলন নয়। খুলনার আপামর ছাত্র জনতার জননিরাপত্তা দাবিতে আসলে আন্দোলনটি সংগঠিত হয়েছে। যে প্রশাসন নিরপেক্ষতা হারিয়েছে সেই প্রশাসন কিভাবে বহাল থাকে শপথে। কমিশনারের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষুব্ধরা। খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে উত্তরণ করতে গেলে পুলিশ কমিশনারে অথর্ব পুলিশ কমিশনারকে রেখে খুলনা শহরে শান্তি ফিরিয়ে আনা সম্ভব না। এর আগে বৃহস্পতিবার স্বরাষ্ট্র উপদেষ্টাকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে পুলিশ কমিশনারকে অপসারণ না করলে খুলনায় অচল কর্মসূচি ঘোষণা করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। খুলনায় জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর নির্যাতনের অভিযোগে অভিযুক্ত এসআই সুকান্ত দাসকে আটকের পর ছেড়ে দেয়া হলে বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।